নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে একটা ছবি রীতিমতো চমকে দিয়েছে আমেরিকা, ভারত এবং বাংলাদেশকে, এবং এই চমকানিটা নিঃসন্দেহে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রশ্ন অনেক, সত্যি কি পাগল হয়ে গেলেন মোহাম্মদ ইউনূস? মানে দুদিন পরে উনি যখন বাংলাদেশে থাকবেন না, তখন ওনার নেওয়া একাধিক আত্মঘাতী সিদ্ধান্ত আলটিমেটলি বাংলাদেশকেই কিন্তু দেউলিয়াকরণের দিকে একটু একটু করে নিয়ে যাবে। তা হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতেও পারছেন না, নাকি চাইছেন না। উনি কালকে একটি মিটিং করেছেন। সেই মিটিংটি উনি করেছেন আলেকজান্ডার সরোসের সঙ্গে। কে এই আলেকজান্ডার সরোস? আমি নিঃসন্দেহে বিস্তারিত আপনাদের আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আরো একটা গুরুত্বপূর্ণ কথা এই প্রতিবেদনে বলে দিই, এই আলেকজান্ডার সরোসের সঙ্গে মোহাম্মদ ইউনূস কিন্তু অক্টোবরেও একটি মিটিং করেছিলেন। যখন বাইডেন এই মোহাম্মদ ইউনূসকে স্টেজে তুলে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে রীতিমতো রাজকীয় সম্বর্ধনা দিয়েছিলেন, ঠিক তখন কিন্তু এই মিটিংটি মোহাম্মদ ইউনূস করে এসেছিলেন আমেরিকায় গিয়ে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আলেকজান্ডার সরোস এবং সরোস ফ্যামিলিকে কোনো ক্ষেত্রে পছন্দই করে না, কারণ এই সরোস ফ্যামিলি হলো জো বাইডেনের অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি এই জর্জ সরোস অর্থাৎ আলেকজান্ডার সরোসের বাবা জর্জ সরোসকে হাইয়েস্ট সিভিলাইজেশন অফ অ্যাওয়ার্ড জো বাইডেনের আমেরিকাও কিন্তু দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যতগুলো মামলা রুজু করা হয়েছে, মানে একাধিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানোর পিছনে প্রধান অভিযুক্ত কিন্তু এই জর্জ সরোস। অর্থাৎ আমেরিকা সরকারের সেনেটে বসে যে সকল আমলা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তার মধ্যে জর্জ সরোস ছিলেন অন্যতম। তাই এই জর্জ সরোসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত খারাপ। এমনকি বাইডেনের অত্যন্ত ঘনিষ্ঠ জর্জ সরোস বিভিন্ন ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষ কিন্তু চলে যান। আর এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোসের সঙ্গে মিটিং করলেন মোহাম্মদ ইউনূস। আমি সত্যি জানি না কোন পররাষ্ট্র নীতিতে উনি বিশ্বাস করেন। আসলে আমেরিকাকে পাল্টা দেওয়ার খেলায় নামছে বাংলাদেশ, শুনতে হয়তো খুব ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করুন ঠাকুমার ঝুলি শুনতেও আমাদের খুব ভালো লাগতো। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করার ক্ষমতা এই মোহাম্মদ ইউনূসের আছে কিনা, সেটাই তো একটা লাখ টাকার প্রশ্ন। আরো অনেক তথ্য আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই। এই জর্জ সরোস যে ফাউন্ডেশনটি চালান তার নাম হলো ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আর এই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের দায়িত্বেই কিন্তু বর্তমানে এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোস আছেন। আর এই ফাউন্ডেশন কি করেছে জানেন? ফাউন্ডেশন একাধিক দেশকে, সেই দেশের অর্থনীতিকে এবং সেই দেশের সরকারকে বিভিন্ন সময় বদলে দেওয়ার অভিযোগ কিন্তু এই ফাউন্ডেশনের বিরুদ্ধে আছে। এরা কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডকেও ছাড়েনি। পাশাপাশি হাঙ্গেরি যদি পলিটিক্সটা দেখেন, দেখবেন হাঙ্গেরিতে যত বিদ্রোহী গ্রুপের উদ্ভব হয়েছিল, সেই বিদ্রোহী গ্রুপের কার্যত যদি বলেন ফিনান্সিয়াল বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিং করেছিল এই ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এবং পরবর্তীকালে সেই বিদ্রোহী গ্রুপগুলোই হাঙ্গেরি সরকারকে বদলে দিয়েছিল। এর বিরুদ্ধে অভিযোগও আছে অনেক। এই সোসাইটির বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো এরা বিভিন্ন ক্ষেত্রে রেজিম চেঞ্জার হিসাবে কাজ করে, এবং অতীতে যদি দেখেন তাহলে বলা হয় এই সরোস ফ্যামিলি অর্থাৎ ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিভিন্ন রাষ্ট্রে ঢোকে, তাদেরকে বিপুল টাকা ফান্ডিং করে, সেই সরকারকে কার্যত চালনা করে, এবং পরবর্তীকালে সেই সরকারকে উল্টে পাল্টে একদম দেশের রাজনীতিকে বদলে দেয় এই জর্জ সরোসের এই ধরনের ফাউন্ডেশন। এবং পরিষ্কারভাবে এদের বিরুদ্ধে প্রমাণ আছে যে এরা ইস্টার্ন ইউরোপ, ওয়েস্ট এশিয়া এবং ল্যাতিন আমেরিকার একাধিক সরকারের সঙ্গে কাজ করে এবং সেই সরকারের বিরুদ্ধাচরণ করে একাধিক গ্রুপকে ফান্ডিং করে সেই দেশের পলিটিক্যাল চরিত্রটাই সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। অর্থাৎ অত্যন্ত বিতর্কিত একটি ক্যারেক্টার, অত্যন্ত বিতর্কিত একটি ফাউন্ডেশন। এমনকি এও শোনা যায় এই ওএসএফ অর্থাৎ ওপেন সোসাইটি ফাউন্ডেশন শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু এইরকম ফান্ডিং করেছেন। এমনকি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের প্রধান যে ফিনান্সিয়াল এইডটা এসছে তা কিন্তু এই সরোস পরিবারের এই ফাউন্ডেশন থেকেই। অর্থাৎ যে খেলা তারা হাঙ্গেরিতে করেছেন,
বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোকে বকলমে টাকা দিয়ে গেছেন এবং সেই বিদ্রোহী গ্রুপগুলোকে রাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলের ক্ষমতা বসানো অবধি তারা ফান্ডিং করেছেন এবং ক্ষমতায় আসার পর সেই দেশকে কার্যত চালনা করছেন। এইরকমই অভিযোগ কিন্তু শেখ হাসিনার সময়ও সরাসরি উঠেছিল এই জর্জ সরোস এবং আলেকজান্ডার সরোসের কোম্পানির বিরুদ্ধে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, তার বিপুল পরিমাণে অস্ত্রের যোগান কিন্তু এই সরোস ফ্যামিলি দিয়েছিলেন। আর প্রকাশ্যে এবার মোহাম্মদ ইউনূস সেই সরোস ফ্যামিলিকে বাংলাদেশে ইনভাইট করলেন। দেখুন, সরোস ফ্যামিলির সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কিন্তু অনেক আগের। 1999 সালে আপনাকে ফিরে যেতে হবে। 1999 সালে মোহাম্মদ ইউনূস কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলেন। তখন কিন্তু জর্জ সরোসের যে ফাউন্ডেশন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে এক বিপুল পরিমাণে টাকা কিন্তু মোহাম্মদ ইউনূসের সংস্থা গ্রামীণ ফোন পেয়েছিল। তৎকালীন দিনে এই সংখ্যাটা প্রায় $11 মিলিয়ন। এর বদলে কিন্তু এই সরোসের সংস্থা 55% শেয়ার কিন্তু গ্রামীণ ফোনের কিনে নিয়েছিল 1999 সালে। ফলে অত্যন্ত পুরনো এক সম্পর্ক আজকে মোহাম্মদ ইউনূস ফের একবার প্রাসঙ্গিক করে তুলছেন, কারণ এই সরোস ফ্যামিলি ছিল একদম ডোনাল্ড ট্রাম্প বিরোধী। অর্থাৎ বকলমে এই প্রশ্নটা উঠে যাচ্ছে, এবার ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ষড়যন্ত্রে সরাসরি অবতীর্ণ হলেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, কালকে সরোস ফ্যামিলির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। এই প্রেস কনফারেন্সে কি কি বলা হয়েছে জানেন? 4টে মূলত পয়েন্ট বলা হয়েছে এবং তারা মোহাম্মদ ইউনূসের হয়ে ভূয়সী প্রশংসা করে দিয়েছেন। এবার সময়টা ভাবুন, যখন আমেরিকা তাদের ইউএস এইড বন্ধ করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের জন্য, সুইজারল্যান্ড মানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে এই বাংলাদেশের সঙ্গে সম্পর্কই রাখবে না, ঠিক তখন সরোস ফ্যামিলি এন্টার করে মোহাম্মদ ইউনূসকে ভূয়সী প্রশংসা করছেন এবং 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টে বলছেন তারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। মিডিয়া ফ্রিডম নিয়ে আলোচনা করেছেন সরোস ফ্যামিলি। কোথাকার মিডিয়া ফ্রিডম? যেখানে বাংলাদেশের 500টার বেশি সাংবাদিকের 500 জনের বেশি সাংবাদিককে নির্বিচারে মারা হয়েছে, কেস দেওয়া হয়েছে শেষ 3 মাসে, সেই দেশে বসে মিডিয়া ফ্রিডম নিয়ে সরোস ফ্যামিলি আলোচনা করেছেন। অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন সরোস ফ্যামিলি। সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেছেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আলটিমেটলি আলোচনা তো দূরস্থ, বাংলাদেশের অর্থনৈতিক ভাড়ার যে জায়গায় গিয়ে পৌঁছেছে ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রায় $234 বিলিয়ন সরোস ফ্যামিলির থেকে চেয়ে বসেছেন মোহাম্মদ ইউনূস। এবং এই টাকাটা যদি সরোস ফ্যামিলি বাংলাদেশকে অফিসিয়ালি দেয়, তাহলে কিন্তু বিশ্বাস করুন এই সরকারের সম্পূর্ণ রাশ চলে যাবে এই আলেকজান্ডার সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনে। আপনারা হয়তো এই কথাগুলোর গুরুত্ব ওইভাবে বুঝতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন এই সরোস ফ্যামিলি এমন একটি ফ্যামিলি যাকে ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময় ভয় পেয়েছে, তার সঙ্গে সরাসরি সংঘাতে গেছে এবং সেই সংঘাতে কিন্তু আজকে এই জর্জ সরোস এবং আলেকজান্ডার সরোসের আসল যে চরিত্র তা কিন্তু আন্তর্জাতিক স্তরে উন্মোচিত করেছে। এবং এই ফ্যামিলি কি জানেন? এই ফ্যামিলি আরো একটা পরিচয় আছে, তারা কিন্তু 100% ইন্ডিয়া বিরোধী। অর্থাৎ ভারতবর্ষের একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে এই আলেকজান্ডার সরোসা বিভিন্ন ক্ষেত্রে মিটিং করেছেন এবং মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য অতীতেও এই ফ্যামিলি বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র করেছে বলে একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশ পেয়েছে। আর এই সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করার জন্য নরেন্দ্র মোদী বিরোধী একটি ফাউন্ডেশনকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো মোহাম্মদ ইউনূসের সত্যি কি খুব একটা স্মার্ট মুভ? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে চলেছে। এবং $234 বিলিয়ন যদি এই সরোস ফ্যামিলি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের হাতে তুলে দেন, তাহলে বিনিময়ে তারা বাংলাদেশ থেকে কি পাবেন? সেই প্রশ্ন আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ ইউনূসকে যদি কেউ করে, উত্তর সাধারণ মানুষকে দিতে পারবেন তো মোহাম্মদ ইউনূস? আরো একটা বিষয় জানেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন তারা তো আলটিমেটলি দেশেরই অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেই ক্ষতিটা করলেন, ষড়যন্ত্রটা করলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যদি আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন করেন, সেই নির্বাচিত সরকার এসে এই সরোস ফ্যামিলির দেওয়া 234 বিলিয়ন বিপুল টাকার লোন কিভাবে ফিরিয়ে দেবেন, সেটাও তো তাকে ভাবতে হবে। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন ভবিষ্যতের বাংলাদেশকে আরো ডুবিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং ডোনাল্ড ট্রাম্প বিরোধী এই ধরনের ষড়যন্ত্র সত্যি কি মেনে নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর জুটি? মনে রাখবেন, আগামী 4 বছর আমেরিকা কিন্তু এই গোটা বিশ্বকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আর এই 4 বছরের প্রথম 4 মাসের মধ্যেই এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের সত্যি কি রাজনৈতিক একটা সঠিক সিদ্ধান্ত হলো? এই প্রশ্ন কিন্তু উঠে যায়।
এই উত্তর আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।